আজকের আবহাওয়াটা বেশ ভালো, আর বাইরে গরমটাও অনেকটাই কম। যাই, আজকে বাজারে গিয়ে আমার পছন্দের দোকান থেকে চিলি পনির, পনির বিরিয়ানি, পনির শাহি মশলা আর পনির পাসিন্দা খেয়ে আসি। অনেকদিন ধরেই পনির খাওয়ার জন্য মনটা যেন চুকচুক করছে। এই বলে নাতাশা কাঁধে ব্যাগ ঝুলিয়ে পনির খাওয়ার জন্য বাজারে চলে যায়। নাতাশা ছিল পনির পাগল মেয়ে। সে পনিরের জন্য নিজের প্রাণ পর্যন্ত দিতে রাজি। চিকেন, মটন, ডিমের পরিবর্তে সে সবসময় পনির খেয়ে বেঁচে থাকে। আর তার এই পনির পাগলামির জন্য বাড়ির লোকেরা একেবারে অতিষ্ঠ হয়ে ওঠে। আর কিছুক্ষণের মধ্যেই নাতাশা বাজারে পনির খেতে চলে যায়। তখনই তার বান্ধবী শিল্পা নাতাশার বাড়িতে তার সঙ্গে দেখা করতে আসে। কিরে নাতাশা, তুই কই গেলি? আজকে আমি তোর বাড়িতে তোর সঙ্গে দেখা করতে এলাম, ভাবলাম একসঙ্গে লাঞ্চ করব, আর তুই বাড়িতে নেই। দূর, ভালো লাগে না। আরে না রে, আমি একটু বাজারের দিকে এসেছিলাম। তুই বস, আমি তোর জন্য লাঞ্চ নিয়ে আসছি। কারণ আজকে আমি ভেবেছি বাইরের খাবার দিয়েই লাঞ্চ করব। তুই চলে যাস না, তুই একটু অপেক্ষা কর। আমি কিছুক্ষণের মধ্যেই আমাদের দুজনের জন্য লাঞ্চ নিয়ে বাড়িতে ফিরছি। এই বলে নাতাশা ফোন রেখে দেয়। আর এদিকে নাতাশা তার বান্ধবী শিল্পার জন্য বাইরে থেকে ভালো ভালো খাবার নিয়ে আসবে ভেবে শিল্পা মনে মনে খুবই খুশি হয়। যেহেতু নাতাশা খুবই বড়লোক পরিবারের মেয়ে ছিল, তাই শিল্পা মাঝে মাঝেই নাতাশার বাড়িতে খাওয়া দাওয়া করতে আসে। কারণ সে একটু লোভী প্রকৃতির ছিল, আর এরকম বান্ধবীর বাড়িতে ঘুরে ঘুরে বেড়াতে তার খুবই ভালো লাগে। কলেজে উঠে বেশ একটা বড়লোক বান্ধবী জুটিয়েছি। আমার মনে হয় নাতাশা এখন আমার জন্য বাইরে থেকে চিকেন বিরিয়ানি, মটন চাপ, কাবাব, নুডলস আরো অনেক কিছু নিয়ে আসবে। উফ, আজকে দুপুরবেলার লাঞ্চটা একেবারে জমে যাবে। এরকম ভাবে শিল্পা দুপুরবেলা ভালো ভালো খাবার খাওয়ার স্বপ্ন দেখতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই নাতাশার রেস্টুরেন্ট থেকে অনেকগুলো খাবারের প্যাকেট নিয়ে বাড়িতে চলে আসে। আর তারা দুই বান্ধবী মিলে যখন খাবার খেতে বসে, তখন নাতাশা একে একে খাবার দাবারের প্যাকেটগুলো শিল্পার সামনে খুলে দেয়। আর প্রত্যেকটা খাবারের প্যাকেটে শুধুমাত্র পনিরের আইটেম দেখে শিল্পা ভীষণ পরিমাণে অবাক হয়। কিরে নাতাশা, তোকে আমি বললাম আজকে আমি তোর সঙ্গে লাঞ্চ করব, আর তুই শুধু পনিরের আইটেম নিয়ে চলে এসেছিস কেন রে? আজকে তোদের নিরামিষ নাকি? তাহলে তুই তো আমাকে আগেই বলতে পারতিস, আমি কালকেই আসতাম তোদের বাড়িতে। কারণ আমার পনির তো একদমই পছন্দ নয়। না রে, নিরামিষ নয়। আর তুই যদি কালকেও আমাদের বাড়িতে আসতিস, তাহলে কিন্তু আমি তোকে পনিরই খাওয়াতাম। কারণ আমি পনির খেতে খুব ভালোবাসি, আর যারা পনির খেতে পছন্দ করে না, আমি তাদের সঙ্গে বন্ধুত্বও রাখি না। তুই যদি পনির পছন্দ না করিস, তাহলে তুই আমার বন্ধু হোস না প্লিজ। বাবা, তুই এত বড়লোকের মেয়ে হয়ে শুধুমাত্র পনির খাস? খাওয়া দাওয়ার ক্ষেত্রে ভালোই তো কিপটামি করতে পারিস দেখছি। আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়েও প্রত্যেকদিন চিকেন, মটন ছাড়া খাই না। আর এসব পনির টনির তো ভিখারিদের খাবার। কি, তুই পনির খাবারকে ভিখারিদের খাবার বললি? তোর এত বড় সাহস! এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। আর আমি ভালো করে বুঝতে পারছি তুই চিকেন, মাটন খাবার লোভে আমার টাকা দেখে আমার সঙ্গে বন্ধুত্ব করেছিস। তুই যখন পনির খাবি না, তাহলে আমার বাড়িতে বসে থেকে তো কোনো লাভ নেই। যা যা, এখনই বেরিয়ে যা। পনির পছন্দ করি না বলে এরকম অপমান করবি তো? ঠিক আছে, তোর সঙ্গে আমি আর কখনো কথা বলবো না। এই বলে শিল্পা নাতাশাদের বাড়ি থেকে চলে যায়। আর নাতাশা এদিকে একা একা বসে পনিরের বিভিন্ন রকম আইটেম উপভোগ করতে থাকে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। নাতাশার কলেজের ফাইনাল পরীক্ষা হয়ে গেলে তার বাবা মা নাতাশার বিয়ে ঠিক করবে বলে উঠে পড়ে সম্বন্ধ খুঁজতে শুরু করে দেয়। আর নাতাশাকে যেহেতু দেখতে সুন্দর আর তার রূপের কোনো অভাব নেই, তাই কিছুদিনের মধ্যে প্রীতমের সঙ্গে নাতাশার বিয়ে ঠিক হয়। প্রীতম তার মা রচনা দেবীর সঙ্গে বাস করে। তাদের নাতাশাকে খুবই পছন্দ হলে কিছুদিনের মধ্যেই নাতাশা এবং প্রীতমের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বিয়ের পর নাতাশা, আজকে তুমি তো বিয়ের পর প্রথম রান্না করবে, আর আমরা কিন্তু ভীষণ ভোজন রসিক। তোমাকে আমাদের জন্য নানান রকমের ভালো ভালো খাবার রান্না করতে হবে। তুমি একসাথে এত কিছু এক হাতে রান্না করতে পারবে তো? হ্যাঁ, কেন পারবো না? আমি আমার বাপের বাড়ি থেকে সব রকমের রান্না শিখে এসেছি। তুমি একদম চিন্তা করো না। তুমি তোমার মায়ের সঙ্গে টেবিলে বসে অপেক্ষা করো, আমি নানান রকমের রান্না করে নিয়ে আসছি। প্রীতম তার বউয়ের কথা শুনে খুবই খুশি হয়, কিন্তু সে বুঝতে পারে না তার বউয়ের রান্না করা মানে পনিরের বিভিন্ন আইটেম রান্না করা। নাতাশা তখনই রান্নাঘরে গিয়ে ফ্রিজে পনির খুঁজতে শুরু করে, কিন্তু ফ্রিজে সে কোথাও পনির দেখতে পায় না। এর ফলে তার মন খারাপ হয়ে যায়। কিন্তু সে যেহেতু নতুন বউ, তাই সে বাড়ি থেকে বেরিয়ে দোকানে গিয়ে পনির আনার সাহসও করতে পারে না। ঠিক সেই সময় রচনা দেবীর প্রতিবেশী স্বপন বাবু তাদের বাড়িতে চলে আসে। কি ব্যাপার স্বপন বাবু, আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে কি মনে করে? পরিবারের সবাই ভালো আছে তো?
হ্যাঁ, আমাদের পরিবারে সবাই ভালো আছে। শুনলাম আপনার ছেলে বিয়ে করে বাড়িতে নতুন বউ নিয়ে এসেছে, তাই আমি যেহেতু বাইরে ছিলাম বলে বিয়েতে আসতে পারিনি, সেই জন্যই ভাবলাম আপনাদের সাথে একটু দেখা করে যাই। আর তার সাথে আমি নতুন ব্যবসাও শুরু করেছি, সেই ব্যাপারে আপনাদের জানাতে এসেছি আর কি। তুমি আবার এই বুড়ো বয়সে কিসের ব্যবসা শুরু করলে স্বপন কাকা? সত্যি তুমি পারো বটে। যদি কাদার মধ্যেও তোমার টাকা পড়ে থাকে তাহলে তুমি সেই টাকা নিশ্চয়ই খুঁজে বের করে নেবে, আর টাকা রোজগারের জন্য এই বয়সে ব্যবসা করতে ছাড়লে না বলো? কি যে বলিস না প্রীতম, শোন, আমি পনিরের ব্যবসা শুরু করেছি, আর একেবারে শুদ্ধ দুধের ক্রিম দিয়ে তৈরি পনির। আর এই যে এই ব্যাগে করে তোদের জন্য 5 কেজি পনিরও নিয়ে এসেছি। আর প্রথম ব্যবসা শুরু করেছি বলে প্রতি কেজি 50 টাকায় বিক্রি করছি, তাই তোরা কি পনির কিনবি? স্বপন বাবুর এই কথা রান্নাঘরে দাঁড়িয়ে থাকা নাতাশার কানে গিয়ে পৌঁছায়। আর নাতাশা কিছুতেই নিজের লোভ সামলাতে পারে না, সে তাড়াতাড়ি করে রান্নাঘরের বাইরে বেরিয়ে আসে। আর শাশুড়ি মেয়ে এবং স্বামীকে কিছু না বলেই সে স্বপন বাবুর কাছ থেকে 5 কেজি পনির কেনার জন্য রাজি হয়ে যায়। কাকু, আপনি পনিরের ব্যবসা করছেন? দারুণ ব্যবসা, দারুণ। আমি ভাবতেই পারিনি শ্বশুর বাড়িতে এসে এরকম বাড়ির পাশে এরকম পনিরের ব্যবসা পেয়ে যাব। আমার শাশুড়ি মা স্বামীকে কিছু জিজ্ঞাসা করতে হবে না, আপনি আমাকে 5 কেজি পনির দিয়ে দিন, আমি পনির খেতে খুব ভালোবাসি। নাতাশার এমন কথা শুনে স্বপন বাবু খুবই খুশি হয়, আর নাতাশা তার কাছ থেকে সব পনির কিনে নেয়। কিন্তু এই বিষয়টা তার স্বামী কিংবা শাশুড়ি মা কেউ ভালো চোখে দেখে না। অন্যদিকে স্বপন বাবু করকরে টাকার নোট নিয়ে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। আর এবার শাশুড়ি মেয়ে এবং স্বামী দুজনে মিলে নাতাশাকে বকাবকি করতে শুরু করে দেয়। আচ্ছা বৌমা, তুমি এরকম পনির কেনার জন্য স্বপন বাবুর ঘাড়ে একেবারে ঝাঁপিয়ে পড়েছিলে কেন? আমাদের বাড়ির সম্মানটা কোথায় গেল বলো তো? আর তোমাকে বলে দেওয়া ভালো যে আমরা কেউ কিন্তু পনির খাওয়া পছন্দ করি না, কারণ আমার ছেলে আর আমার দুজনেরই কিন্তু পনিরে অ্যালার্জি আছে। তাই তুমি ভুলেও পনির রান্না করবে না, আর এসব পনির তুমি এখনই ফেলে দাও। আপনাদের পনিরে অ্যালার্জি আছে? আপনারা কি পাগল? কিন্তু বিয়ের আগে আমি যে আপনার ছেলের বায়োডাটাতে দেখলাম আপনার ছেলে নাকি ভীষণ ভোজন রসিক, আর আপনি আর আপনার ছেলে বিভিন্ন রকমের খাবার খেতে পছন্দ করেন। তাহলে সেখানে তো কোথাও উল্লেখ করা ছিল না যে আপনাদের পনিরে অ্যালার্জি আছে। আমি যদি এটা আগে জানতাম তাহলে আমি সত্যি প্রীতমকে বিয়ে করতাম না। আসলে আমরা পনিরকে খাওয়া দাওয়ার মধ্যে ধরি না, তাই জন্য তোমাকে আর কিছু বলিনি। তাই এখন যখন জেনে গেছো, তাই ভুলেও কিন্তু পনির রান্না করবে না বলে দিলাম। শাশুড়ি মেয়ে এবং স্বামীর কোনো কথা নাতাশা কানে নেয় না। সে রান্নাঘরে গিয়ে নিজের মতো করে পনিরের পকোড়া, পনিরের ঝোল, পনির বিরিয়ানি ইত্যাদি রান্না করে ফেলে। কিন্তু সে তার শাশুড়ি মেয়ে এবং স্বামীর জন্য কোনো কিছুই রান্না করে না। নতুন বউ নিজে রান্না করা পনিরের আইটেম একা একা নিজেই খেয়ে ফেলে। এভাবেই প্রত্যেকদিন নাতাশা পনির খায়, আর তার পনির পাগলামি দেখে শাশুড়ি মেয়ে এবং স্বামী দুজনেই অতিষ্ঠ হয়ে ওঠে। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন, একি ফ্রিজে রাখা সব পনিরগুলো এরকম কেটে গেছে কেন? আমি কালকেই তো স্বপন বাবুর কাছ থেকে 10 কেজি পনির এনে ফ্রিজে রেখেছিলাম, আর সারা রাত ফ্রিজটা চালিয়েও রেখেছিলাম, তারপরও পনিরগুলো কেটে গেল কি করে? এই বলে নাতাশা ফ্রিজের পেছনে উকি মেরে দেখে যে ফ্রিজের মেন সুইচ বন্ধ করা। এই দেখে নাতাশা প্রচন্ড পরিমাণে রেগে যায়, আর সে চিৎকার চেঁচামেচি করে একেবারে বাড়ি মাথায় তোলে। তার চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে রচনা দেবী তৎক্ষণাৎ সেখানে ছুটে আসে। মা, আপনি নিশ্চয়ই ইচ্ছা করে কালকে রাত্রিবেলা ফ্রিজ বন্ধ করে দিয়েছিলেন, তাই তো? যাতে আমার ফ্রিজে রাখা পনিরগুলো একেবারে নষ্ট হয়ে যায় আর আমি পনির খেতে না পারি। শোনো, কালকে টিভিতে বারবার দেখাচ্ছিল যে ভীষণ পরিমাণে ঝড় উঠতে পারে, সেই জন্য আমি ফ্রিজ বন্ধ করে দিয়েছিলাম। তাতে তোমার পনির নষ্ট হয়ে গেলে আমার কিছু করার নেই, কারণ তোমার পনির ভালো রাখার জন্য আমি আমার 20,000 টাকা দামি ফ্রিজটা তো নষ্ট করতে পারবো না। আমি ভালো করে আপনার বদমাইশি বুদ্ধি বুঝতে পারছি। আমি যাতে পনির খেতে না পারি তাই আপনি এরকম ফ্রিজ বন্ধ করে রাখার ফোন দিয়ে এঁটেছেন। আর কোনোদিনও যদি আপনি ভুলেও ফ্রিজ বন্ধ করার চেষ্টা করেছেন, আমার থেকে খারাপ কেউ হবে না। আপনি কি ভেবেছেন আমার পনির নষ্ট হয়ে গেলে আমি পনির খাওয়া ছেড়ে দেব? কোনো মতেই না। এই বলে নাতাশা সেই কেটে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া পনির দিয়েই পনিরের তরকারি রান্না করে, আর সেই পচা পনির এবং পরোটা খেয়ে ফেলে। রচনা দেবী এবং প্রীতম তার এরকম পনির পাগলামি দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়। ফলে তার স্বামী এবং শাশুড়ি মা তখন ফ্রিজ থেকে বেঁচে থাকা কাঁচা পনির ফেলে দিতে যায়। কিন্তু সেই সময় নাতাশা সেই পচে যাওয়া কাঁচা পনির কামড়ে কামড়ে খেয়ে নেয়। মা, তোমার বৌমার মনে হয় মাথার সমস্যা হয়ে গেছে। তা না হলে এরকম পচে যাওয়া পনির কেউ কখনো কাঁচা খেতে পারে না। ওকে পাগলের ডাক্তার দেখাতে হবে, পনির পাগলের ডাক্তার। দেখতে দেখতে আরো 2-1 দিন কাটে। এখন যেহেতু বৈশাখ মাস, তাই টিভিতে বারবার দেখাতে শুরু করে যে শহরে কালবৈশাখী ঝড় আছড়ে পড়তে পারে, আর সেই কারণে সমস্ত দোকানে নির্দেশ দেওয়া হয় যাতে বেলা 2টোর মধ্যে সমস্ত দোকানপত্র বন্ধ করে দেওয়া হয়। আর এই খবর দেখা মাত্রই নাতাশা পনির কেনার জন্য পাগল হয়ে ওঠে। সে বাড়িতে কাউকে কিছু না বলেই প্রথমে স্বপন বাবুর কাছে পনির কিনতে চলে যায়। কিন্তু
এ বাবা, বৌমা তুমি আমাকে আগে ফোন করবে তো যে তোমার পনির দরকার, কেননা ঝড় আসবে বলে আমি তো সব পনির তাড়াতাড়ি করে বিক্রি করে ফেলেছি। তাই আজকে আমি তোমাকে আর পনির দিতে পারবো না। তুমি বরং সামনের মিষ্টির দোকানে যাও, ওই দোকানেও কিন্তু ফ্রেশ পনির পেয়ে যাবে। আর সাবধানে যাও কিন্তু, কেননা কিছুক্ষণের মধ্যেই ঝড় উঠবে। কাকু, আপনি তো ভালো করে জানেন আমি প্রত্যেকদিন আপনার কাছ থেকে পনির কিনি, তবু আজকে আপনি সব পনির বিক্রি করে ফেললেন। ঠিক আছে, তাহলে আপনার কথা মতো আমি সামনের মিষ্টির দোকান থেকে পনির নিয়ে নিচ্ছি। এই বলে নাতাশা সামনের মিষ্টির দোকানে চলে যায়। আর মিষ্টির দোকানের আলো বন্ধ দেখেও নাতাশা সেই দোকানের মধ্যে ঢুকে পড়ে আর দোকানদারকে খুঁজতে শুরু করে। তখনই মিষ্টির দোকানে শোকেসের মধ্যে রাখা বিভিন্ন রকমের ক্রিম পনির দেখে নাতাশা নিজের লোভ সামলাতে পারে না, তাই সে শোকেসের ভেতরে ঢুকে চুপি চুপি পনির খেতে শুরু করে দেয়। আর এই সময় বাইরে ভীষণ পরিমাণে ঝড় ওঠে। যাক, দোকানে সব আলো বন্ধ করে দিয়েছি, আর এখন গিয়ে দোকানটা বন্ধ করে চলে আসি, কেননা ঝড় তো ভালোই উঠেছে। মনে হয় না কোনো কাস্টমার কোনো কিছু কিনতে আসবে বলে। আর যে সমস্ত পনিরগুলো বেঁচে আছে ওগুলো না হয় কালকেই বিক্রি করে দেবো। আসলে মিষ্টির দোকানের দোকানদার জল ভরতে যাওয়ার জন্য দোকানের আলো নিভিয়েছিল, কিন্তু সেই মুহূর্তে ভীষণ পরিমাণে ঝড় ওঠায় সে তাড়াতাড়ি করে আবার দোকানে ফিরে এসে দোকানের ঝাঁপ ফেলে দেয়। কিন্তু সে বুঝতে পারে না দোকানের মধ্যে নাতাশা লুকিয়ে লুকিয়ে পনির খাচ্ছে। আর এরকম ঝড়ের মধ্যে দোকান বন্ধ করে দিয়ে মিষ্টির দোকানদার তাড়াতাড়ি করে সেখান থেকে বাড়িতে চলে যায়। অন্যদিকে নাতাশার পনির খাওয়া হয়ে গেলে সে যখন দোকান থেকে বেরোতে যাবে তখন সে দেখে যে দোকান বন্ধ হয়ে গেছে। আর ঠিক সেই মুহূর্তে তার ভয় আরো দ্বিগুণ করে তোলার জন্য দোকানে শুরু হয় মৌমাছির উপদ্রব। যেহেতু মিষ্টির দোকান, তাই সেখানে সবসময় মৌমাছি উপস্থিত থাকে। কেউ কি আছে? আমাকে বাঁচান প্লিজ, আমি দোকানের মধ্যে আটকে গেছি, আমাকে ভীষণ মৌমাছি কামড়াচ্ছে, প্লিজ দয়া করে কেউ আমাকে বাঁচান। কেউ আছেন? কেউ কি আমার গলা শুনতে পাচ্ছেন? বাইরে ঝড় ওঠায় নাতাশার গলা কেউ শুনতে পায় না। আর অন্যদিকে নাতাশার স্বামী এবং শাশুড়ি মা তাকে খুঁজতে খুঁজতে একেবারে পাগল হয়ে ওঠে, এমনকি তারা পুলিশে পর্যন্ত কমপ্লেন করে। অন্যদিকে মৌমাছির কামড় খাওয়ার ফলে নাতাশার সারা শরীর ফুলে লাল হয়ে ওঠে আর সে অচেতন অবস্থায় মিষ্টির দোকানের মধ্যেই পড়ে থাকে। বিকেল বেলা যখন ঝড় থেমে যায় তখন মিষ্টির দোকানদার দোকান খুলে নাতাশাকে সেখানে পড়ে থাকতে দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়। আর সে তখনই পুলিশকে জানিয়ে নাতাশাকে সামনের নার্সিং হোমে ভর্তি করে। হ্যালো মিস্টার প্রীতম বাবু, আপনার বউকে খুঁজে পাওয়া গেছে, ওনাকে আমরা সামনে নার্সিং হোমে ভর্তি করে দিয়েছি, তাই আপনারা নার্সিং হোমে চলে আসুন। আসলে আপনার বউ মিষ্টির দোকানে সারা দুপুরবেলা ঝড়ের মধ্যে বন্ধ হয়ে পড়েছিল আর তাকে অনেক বলতা কামড়ে নিয়েছে। পুলিশের এরকম কথা শুনে প্রীতম খুবই ভয় পেয়ে যায় আর সে তার মায়ের সঙ্গে নার্সিং হোমে গিয়ে পৌঁছায়। সেখানে ডাক্তারবাবু নাতাশার চিকিৎসা করে তাকে মোটামুটি সুস্থ করে তোলে। নাতাশা তখন কাঁদতে কাঁদতে সকলের সামনে সত্যি ঘটনা স্বীকার করে। আমাকে ক্ষমা করে দাও তোমরা, আমি আর কোনোদিনও পনির পাগলামি করব না, কারণ আজকে পনির খেতে গিয়ে আমি বিভীষিকার মতো মৌমাছির কামড় খেয়েছি। আমি এরকম মৌমাছির কামড় জীবনে ভুলবো না, আমি আর কোনোদিনও পনিরও খাবো না। এরকম মিষ্টির দোকানে ঢুকে পনির চুরি করে পনির খাওয়ার ফলে মৌমাছির কামড় খেয়ে নাতাশার একেবারে শিক্ষা হয়ে যায়, তাই সে আর কোনোদিনও পনির খাওয়ার নাম করে না। আর প্রীতম এবং রচনা দেবী বৌমার এরকম পনির পাগলামির হাত থেকে রেহাই পায়। তারপর থেকে তারা সকলে মিলে হাসি খুশি জীবনযাপন করতে থাকে। বিপ্লব তার মা সুচরিতা দেবী এবং বউ ফাল্গুনীর সঙ্গে বাস করত। ফাল্গুনী এবং বিপ্লবের ৫-৬ মাস আগেই বিয়ে হয়েছিল। তারা নিজের পছন্দেই বিয়েটা করেছিল। সুচরিতা দেবী তার ছেলে বিপ্লবকে ভীষণ পরিমাণে ভালোবাসত, তাই সে তার ছেলের পছন্দকে মন থেকে স্বীকার করে নিয়েছিল। ফাল্গুনী নিজেকে খুবই মডার্ন বলে মনে করত। বাড়ির কাজকর্ম সে কিছুই করত না, সারাদিন সে আপন খেয়ালে ব্যস্ত থাকত। বাইরে ঘুরতে যাওয়া ফাল্গুনের একটা হবি ছিল। সুচরিতা দেবী তার ছেলের সঙ্গে সঙ্গে তার বৌমাকেও খুবই ভালোবাসত। সে ফাল্গুনীকে নিজের মেয়ে বলেই মনে করত, তাই সে বাড়ির কাজকর্ম করতে ফাল্গুনীকে কখনোই বলেনি। সে একাই বাড়ির সব কাজ করত এবং তার ছেলে বৌমার খেয়ালও রাখত। একদিন, বিপ্লব আজকে তো তোমার ছুটি আছে, চলো না আজকে আমরা মুভি দেখে আসি। একটা খুব ভালো মুভি বেরিয়েছে। বিয়ের আগে আমরা কত মুভি দেখতে যেতাম, বিয়ের পর তো যাওয়াই হয় না। কি হলো, শুনতে পাচ্ছ? কিছু বলছি তো আমি। হ্যাঁ শুনতে পাচ্ছি। ভাবলাম একটা দিন ছুটি পেলাম বাড়িতে শান্তিতে থাকবো, তার হলো না। মারবো কিন্তু বলে দিচ্ছি, যাবে কিনা বলো, তাহলে আমি রেডি হব। হ্যাঁ, বউয়ের কথা অস্বীকার করা কখনো যায় নাকি? সবসময় মাথা নত করে হ্যাঁ বলতে হয়। ঠিক আছে, তুমি তৈরি হয়ে নাও তবে। ফাল্গুনী ও বিপ্লব মুভি দেখতে যাওয়ার জন্য রেডি হয়। বাড়ি থেকে বেরোনোর সময় সুচরিতা দেবী তাদের জিজ্ঞাসা করে,
কি হলো? তোমরা কোথায় যাচ্ছ? কি রে বিপ্লব, কোথায় যাচ্ছিস? আমাকে কিছু বললি না যে? মা, আসলে আমি আর ফাল্গুনি বিপ্লবকে চুপ করিয়ে দিয়ে বলে, মা, আমরা ডাক্তার দেখাতে যাচ্ছি। আসলে সকাল থেকে আমার শরীরটা খুব খারাপ, তাই জন্য বিপ্লব আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। সে কি, শরীর খারাপ? একবারও বললে না কেন আমাকে? কিন্তু কি হয়েছে তোমার? আচ্ছা মা, আমরা এবার আসছি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার প্রশ্নের উত্তর দিতে দিতেই তো সময় শেষ হয়ে যাবে। বাড়ি এসে বলবো সব। এই বলে ফাল্গুনি ও বিপ্লব বাড়ি থেকে বেরিয়ে যায়। তারা কিছুক্ষণের মধ্যে সিনেমা হলে পৌঁছায়। তারা বেশ মজা করে সিনেমা দেখতে থাকে। 1 ঘন্টা পর সুচরিতা দেবী বিপ্লবকে ফোন করে। ফাল্গুনি, মা ফোন করেছে। মাকে তো আমরা সত্যি কথা বলিনি। ফোন ধরলে তো বুঝে যাবে যে আমরা সিনেমা দেখতে এসেছি। হ্যাঁ, তো ফোন ধরতে কে বলেছে তোমাকে? আমাকেও ফোন করেছে 4 বার। আমি ফোন সাইলেন্ট করে রেখে দিয়েছি। হাফ টাইমে বাইরে বেরিয়ে ফোন করব। এখন চুপ করে মুভি দেখো। তারা আবার মুভি দেখতে থাকে। ওদিকে সুচরিতা দেবী কিছুক্ষণ পর পর তাদের ফোন করতেই থাকে। তারা হাফ টাইমে হলের বাইরে বেরিয়ে সুচরিতা দেবীকে ফোন করে। হ্যাঁ মা, বলো কি হয়েছে? এতবার ফোন করছো কেন? কিছু হয়েছে নাকি তোমার? না না, আমার আবার কি হবে? সেই কখন থেকে ফোন করছি, একবার ফোনটা ধরবি তো বাবা। কোথায় আছিস তোরা? বৌমাকে ডাক্তার দেখিয়েছিস? ডাক্তার কি বললো? দাও দেখি, ফোনটা আমার কাছে দাও। হ্যাঁ মা, বলুন। আপনার কথা কিছু শোনা যাচ্ছে না। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো। ফাল্গুনি এরকম ভাবে নাটক করে ফোনটা কেটে দেয়। তারা আবার সিনেমা দেখা শুরু করে। সুচরিতা দেবী খুবই চিন্তায় পড়ে যায় এবং তাদেরকে বারে বারে ফোন করতেই থাকে। সিনেমা দেখার পর ফাল্গুনি ও বিপ্লব শপিং করতে যায়। রাত 12টা বেজে যায়, কিন্তু তবুও তারা বাড়ি ফিরে আসে না। সুচরিতা দেবীর চিন্তা আরো বেড়ে যায়। সে একইভাবে ফাল্গুনি এবং বিপ্লব দুজনকে ফোন করতেই থাকে। হে উপরওয়ালা, এদের কি কোনো বিপদ হলো নাকি? এতবার করে ফোন করছি, ফোন ধরছে না কেন? আর একবার করে দেখি। এই তো। হ্যালো, কোথায় আছো তোমরা? তোমরা বাড়ি আসবে কখন? হ্যালো, আমরা বাড়ি তো আসছি। এতবার করে ফোন করে বিরক্ত করলে বাড়ি আসবো কিভাবে? রাখুন, আছি আমরা। রাত 1টার দিকে ফাল্গুনি ও বিপ্লব বাড়ি ফিরে আসে। সুচরিতা দেবী কিছু বলবে কি তার আগেই ফাল্গুনি তার শাশুড়ি মাকে কথা শোনাতে শুরু করে। আচ্ছা মা, আপনি এতবার করে ফোন করেন কেন? আপনার ছেলে তো আমার সঙ্গে ছিল। আপনি কি ভাবছিলেন আপনার ছেলেকে আমি কোথাও নিয়ে গিয়ে মারধর করছিলাম? আপনি সব সময় এরকম করে থাকেন, বাড়ি থেকে বের হতে দেন না, আর সঙ্গে সঙ্গে ফোন করে কোথায় আছো, কি করছো, কখন আসবে, এরকম সব সময় করলে কি ভালো লাগে? তোমরা ফোন ধরছিলে না তো, সেই জন্যই তো বারবার আমাকে ফোন করতে হচ্ছিল। আমার চিন্তা হয়তো সে সন্ধেবেলা বেরিয়েছো আর এখন বাজে রাত 1টা। ছেলে মেয়েরা বাড়ি না ফিরলে মায়েদের কি চিন্তা হবে না? আমরা এখন বাচ্চা নই যে আমরা ছোট বাচ্চা বাইরে গিয়ে হারিয়ে যাব, বাড়ি আসতে পারবো না। আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা কি স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবো না? আপনি কি আমাদের জেলখানার কয়েদি ভেবেছেন? আপনার কথা শুনেই সবকিছু করতে হবে? আপনার পারমিশন নিয়ে বাড়ি থেকে বেরোবো, পারমিশন নিয়ে বাড়িতে আসবো? হ্যাঁ মা, সবসময় ফোন করে কোথায় আছিস করলে তো মানুষ এমনিই বিরক্ত হয়ে যাবে। আচ্ছা এবার বলো তো কেন ফোন করেছিলে? তোদের জন্য চিন্তা হচ্ছিল বলে ফোনটা করছিলাম রে বাবা। একবার তোরা ফোনটা ধরে বলে দিলেই তো সব সমস্যারই সমাধান হয়ে যেত। সেই কখন থেকে খাবার নিয়ে বসে আছি, তোদের জন্য অপেক্ষা করছিলাম। তোরা বাড়ি ফিরে এলে একসাথে খাবো তাই। আপনি না খেয়ে বসেছিলেন কেন? আমরা কি আপনাকে না খেয়ে বসে থাকতে বলেছিলাম? দেখুন, সবসময় আপনার কথা অনুযায়ী খাবার খেতে হবে তা কিন্তু নয়। আজকে আমরা বাইরে থেকে ডিনার করে এসেছি, আপনি নিজের মতো খাওয়ার অভ্যাস করে নিন। সবসময় ছেলে বৌমার সঙ্গে তালে তাল মিলিয়ে চলা কিন্তু সম্ভব না। ছেলে বৌমাকে একটু স্পেস দিন। আমরা তো আর আপনার শাড়ির আঁচল ধরে ঘুরতে পারবো না। এরকম ভাবেই ফাল্গুনি তার শাশুড়ি মাকে অনেক কথা শোনায়। সুচরিতা দেবী চুপ করে শোনে। সে মন খারাপ করে একা একা ডিনার করে। এরকম ভাবে সময় কাটতে থাকে। একদিন আবার ফাল্গুনি ও বিপ্লব কোথাও একটা ঘুরতে গিয়েছিল। সুচরিতা দেবী আবার তাদেরকে বারবার ফোন করছিল বলে তারা সেদিন প্রচন্ড পরিমাণে রেগে যায়। বাড়িতে এসে ফাল্গুনি তার শাশুড়ি মাকে আবার অনেক কথা শোনায়। ফাল্গুনি এবার প্রচুর পরিমাণে রেগে গিয়েছিল। রাত্রিবেলা সে বিপ্লবকে বলে, দেখো বিপ্লব, আমার পক্ষে তোমার মায়ের জেলখানার মধ্যে থাকা সম্ভব হচ্ছে না। সব সময় কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, কি করছো, এসব আমি আর মেনে নিতে পারছি না। আমাদের জীবনে কি কোনো ফ্রিডম নেই? অনেক হয়েছে, আমার সহ্যের সীমা কিন্তু ভেঙে গেছে। মানে তুমি কি বলতে চাইছো? আমি বলতে চাইছি তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসো।
এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। না হলে আমরা আমাদের জীবনটা হেসে খেলে কাটাতেই পারবো না। প্রত্যেকদিন একই জিনিস, রাগ হবে না বলো তো? এ কি বলছো ফাল্গুনি? মাকে বৃদ্ধাশ্রমে কিভাবে রেখে আসবো? মা কষ্ট পাবে যে। আমাদের ছাড়া মায়ের আর কেউ নেই। আমরা মাকে না হয় বুঝিয়ে বলবো, কেমন? তোমার মাকে আমি অনেক বুঝিয়েছি, তোমার মা কোনোদিনও বুঝবে না। সবসময় আমাদের মাথার উপর বসে শাসন বারণ করতেই থাকবে। আমি এই জেলখানার মধ্যে আর থাকতে পারবো না। তুমি তাহলে তোমার মায়ের সঙ্গেই থাকো, আমি চললাম আমার বাপের বাড়ি। না না ফাল্গুনি, এরকম করো না। ঠিক আছে, আমি দেখছি কালকে কিছু করা যায় কিনা। পরের দিন সকালবেলা বিপ্লব তার মাকে গিয়ে বলে, মা তুমি তৈরি হয়ে নাও, আজকে তোমাকে নিয়ে আমি এক জায়গায় যাব। আমাকে নিয়ে কোথায় যাবি বাবা? ও বুঝলাম, রোজ তোর বউকে নিয়ে ঘুরতে বেরোস, আজকে মাকে নিয়ে ঘুরতে যাবি, তাই তো? দাঁড়া বাবা, আমি রেডি হয়ে আসছি এখনই। আর হ্যাঁ মা, মনে করে তোমার চশমা, ওষুধ আর প্রয়োজনীয় জিনিসপত্রগুলোও নিয়ে নিও। সুচরিতা দেবী তার ছেলের কথা মতো সবকিছু ব্যাগে ভরে নেয়। বিপ্লব তার মাকে গাড়িতে বসিয়ে বৃদ্ধাশ্রমের সামনে এসে থামে। সুচরিতা দেবী অবাক হয়ে যায়। এ কি বাবা, এটা তো বৃদ্ধাশ্রম। তুই আমাকে এখানে নিয়ে এসেছিস কেন রে বাবা? হ্যাঁ মা, আজ থেকে তোমাকে এখানেই থাকতে হবে। এখানে তোমার বয়সী অনেকেই থাকে, তুমি তাদের সঙ্গে সময়ও কাটাতে পারবে, তোমার খুব ভালো লাগবে। বাড়িতে তুমি এমনিও তো একা একা থাকো, তোমার কোনো কাজ থাকে না, তাই তুমি সারাদিন আমাদেরকে বিরক্ত করো। তাই আজ থেকে এখানেই থাকবে, আমাদের জন্য ভালো হবে আর তোমার জন্যও ভালো হবে। এটা শুনে সুচরিতা দেবীর চোখে জল চলে আসে। আমি তোদের বিরক্ত করি? তুই এটা বলতে পারলি? তুই তাই বলে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবি বাবা? আমি এটা কোনোদিনও ভাবিনি। এমন করিস না, আমাকে এখানে রেখে যাস না বাবা। আমি তোদেরকে ছাড়া কিভাবে থাকবো? মা তুমি চিন্তা করছো কেন? আমি তো কিছুদিন পরই তোমার সঙ্গে দেখা করতে আসবো, ফাল্গুনিও আসবে, তুমি এখানে ভালোই থাকবে। আমি এবার আসি তাহলে। এই বলে বিপ্লব তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে সেখান থেকে চলে যায়। সুচরিতা দেবী খুবই কান্নাকাটি করতে থাকে। এদিকে ফাল্গুনি তার শাশুড়ি মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসে খুবই খুশি ছিল। প্রথমের দিকে বিপ্লব তার মায়ের সঙ্গে দেখা করতে যেত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিপ্লব তার মায়ের সঙ্গে দেখা করতে যাওয়া বন্ধ করে দেয়, কারণ সে তার জীবন নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছিল। সুচরিতা দেবী প্রত্যেকদিন তার ছেলের জন্য অপেক্ষা করত আর চোখে জল ফেলত। দেখতে দেখতে কয়েক মাস কেটে যায়। এরই মধ্যে ফাল্গুনি গর্ভবতী হয়। দেখতে দেখতে তাদের জীবনে আসে তাদের ছেলে অঙ্কুশ। ফাল্গুনি এবং বিপ্লব অঙ্কুশকে খুবই আদর যত্নে বড় করে তোলে। একমাত্র ছেলে হওয়ায় অঙ্কুশ তাদের দুজনের প্রাণ ছিল। তারা সবসময় তাদের ছেলেকে চোখে চোখে হারাতো। একদিন, মা আমি আমার বন্ধুদের সঙ্গে বাইরে যাচ্ছি। সে কি বাবা, তুই তো একটু আগেই কলেজ থেকে বাড়ি এলি, তুই কিছু খেলি না আর এখনই বাইরে বেরিয়ে যাবি? আর বন্ধুদের সঙ্গে কোথায় যাবি? আর কোন বন্ধুদের সঙ্গে যাবি তুই? ওহ মা, সবসময় তুমি কেন এরকম প্রশ্ন করো আমাকে? আমি কি ছোট বাচ্চা নাকি? আমি তো এখন বড় হয়ে গেছি। বন্ধুদের সঙ্গে যাচ্ছি এটা বলা কি যথেষ্ট নয়? এখন কি আমার বন্ধুদের নাম অ্যাড্রেস তোমাকে দিতে হবে নাকি? পুরো মুডটাই নষ্ট করে দিলে। এই বলে অঙ্কুশ বাড়ি থেকে বেরিয়ে যায়। কয়েক ঘন্টা পর তার মা তাকে ফোন করে। অঙ্কুশ তার বন্ধুদের সঙ্গে ব্যস্ত থাকায় বারে বারে তার মায়ের ফোনটা কেটে দেয়। এভাবেই সময় কাটতে থাকে। একদিন অঙ্কুশ তার মাকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়েছিল। অঙ্কুশের বাড়ি ফিরে আসার জন্য তার মা অপেক্ষা করতে থাকে, কিন্তু অনেক রাত হয়ে গেলেও সে বাড়ি ফিরে আসে না। ফাল্গুনি কান্নাকাটি করতে শুরু করে। কি গো, এত রাত হয়ে গেল, আমার ছেলেটা এখনো বাড়ি ফিরলো না কেন? আমি ওকে অনেকবার ফোন করেছি, ও একটাবারও আমার ফোন ধরছে না। যতই রাত করে হোক না কেন আমার ছেলে তো বাড়ি ফিরে আসে, কিন্তু আজকে ওর কি হলো? দিন দিন আমাদের ছেলেটা খুবই বিগড়ে যাচ্ছে, তুমি চিন্তা করো না, ও আসুক বাড়িতে, ওর ব্যবস্থা করছি। ফাল্গুনি সারা রাত জেগে তার ছেলের জন্য অপেক্ষা করতে থাকে। পরের দিন সকালবেলা অঙ্কুশ বাড়ি ফিরে এলে, বাবা তুমিও মায়ের মতো শুরু করো না। এতবার করে ফোন করার কি ছিল? তোমরা আমাকে এত বেশি বিরক্ত করো না। কি যে বলবো আমি, আমাকে কি তোমরা এই বাড়িতে স্বাধীনভাবে থাকতে দেবে না, নাকি আমি বাড়ি ছেড়ে চলে যাব? আমার তো মাঝে মধ্যে মনে হয় আমি জেলখানায় আছি। অঙ্কুশের এমন কথা শুনে তার বাবা মা একেবারে চুপ করে যায়। অঙ্কুশ আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। ফাল্গুনি এবং বিপ্লব দুজনেরই পুরানো দিনের কথা মনে পড়ে। ফাল্গুনি, তোমার মনে পড়ে মাও আমাদের জন্য ঠিক এভাবেই চিন্তা করত, আর আমরা মায়ের সঙ্গে আমরা ঠিক এরকমই ব্যবহার করতাম। হ্যাঁ বিপ্লব, আজকে আমি বুঝতে পারছি মা আমাদেরকে কতটা বেশি ভালোবাসতেন, আর তাই জন্যই মা আমাদেরকে নিয়ে অনেক চিন্তা করতেন। আমরা ভুল করেছি, আর উপরওয়ালা আমাদেরকে সেই ভুলের শাস্তি দিচ্ছে।
বিপ্লব, আমরা আজকে মাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো, চলো। তারা দুজনে বৃদ্ধাশ্রমে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে সুচরিতা দেবী 1 বছর আগেই মারা গেছেন। ভদ্রমহিলা খুবই ভালো ছিলেন। প্রত্যেকদিন আমাকে জিজ্ঞাসা করতেন আমার বৌমা ছেলে এসেছে কিনা, আমার ছেলে বৌমা এসেছে কিনা। মারা যাওয়ার আগের দিন পর্যন্ত আপনাদের দেখার জন্য ছটফট করছিলেন, কিন্তু আপনাদেরকে শেষবারের জন্য উনি আর দেখতে পারলেন না। সত্যি আপনারা খুবই হতভাগা। এই কথা শুনে বিপ্লব ও ফাল্গুনী হাউ হাউ করে কেঁদে ওঠে। তারা নিরাশ হয়ে হতাশ মনে বাড়ি ফিরে আসে। তারা তাদের ভুল বুঝতে অনেক বেশি দেরি করে ফেলেছিল। এখন আফসোস করা ছাড়া তাদের কাছে আর কোনো উপায় ছিল না।